আচ্ছা, এর আগের দিনে হচ্ছে এলএমপি ইডিডিটা সবাই বুঝতে পেরেছো তো? এলএমপি থেকে ইডিডি ক্যালকুলেশন বুঝতে পেরেছো তো? করতে পারছো তো? আচ্ছা, আমি একটা দিচ্ছি, একটা করো তো। ধরো এলএমপি যদি 25 ফেব্রুয়ারি হয়, তাহলে ইডিডি কবে হবে? করে আমাকে বলো তো। 25 ফেব্রুয়ারি। পঁচিশে ফেব্রুয়ারি হচ্ছে ইডিডি, ঠিক আছে? তার সাথে 9 মান্থস অ্যাড করো প্রথমে। 25শে ফেব্রুয়ারি ইডিডি। আচ্ছা, আগে আমাকে বলো তো, যে 25শে ফেব্রুয়ারি এলএমপি হলে তাহলে 9 মান্থস কবে হচ্ছে? 9 মান্থসের ডেটটা আগে বলো। 9 মান্থসের ডেটটা বলো, কবে গিয়ে 9 মান্থস কমপ্লিট হচ্ছে? 11 বললে হবে না, 9 মান্থসের ডেটটা 25 থেকে, হ্যাঁ 25শে নভেম্বর গিয়ে হচ্ছে 9 মান্থস। এবার 25শে নভেম্বরের সাথে 7 ডেজ অ্যাড করো। নভেম্বর 30-এ তাহলে কত হবে বলো? 2 ডিসেম্বর। বুঝেছো? 2 ডিসেম্বর। তোমরা কিন্তু অনেকেই কিন্তু ভুল বললে, কিন্তু এখনো বুঝতে পারছো না। এ দেখো, আগে যে এলএমপিটা যেটা থাকবে, দেখো 25/2/26 সাথে প্রথমে আগে হচ্ছে 9 মান্থস কবে হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 25শে নভেম্বর গিয়ে 9 মান্থস হলো। 25শে নভেম্বর 9 মান্থস। এবার তার সাথে এবার 7 ডেজ, মানে 25-এর সাথে 7 ডেজ এবার প্লাস করো। 26, 27, 28, 29, 30, 1, 2 ডিসেম্বর, 2 ডিসেম্বর 2026। বুঝতে পারছো? মানে এখনো কারো ক্লিয়ার হতে বাকি থাকলে বলো, কেননা এইটা একটা বেসিক কনসেপ্ট, মানে না ক্লিয়ার হলে মুশকিল আছে। আর মাসের হচ্ছে শেষটা কোন মাস 30, কোন মাস 31, কোন মাস 28 হচ্ছে, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওটার উপরে কিন্তু একদিন দুদিন কিন্তু পিছিয়ে যাবে নালে। আর একজন জিজ্ঞাসা করছিলে না যে নর্মাল হচ্ছে যে এইটা, তাহলে অ্যাবনর্মাল যাদের ধরো মেনস্ট্রুয়াল পিরিয়ডস মানে ইরেগুলারিটিস রয়েছে তাদের ক্ষেত্রে কি করব জিজ্ঞেস করছিলে না? কে জিজ্ঞেস করছিলে ওটা? দেখো, যদি হচ্ছে মা যদি ক্লিয়ারলি তার এলএমপি কবে সেই ডেটটা না বলতে পারে,
বা ধরো তার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস রয়েছে, মানে ইরেগুলার, ঠিকমতো ডেটে হয় না, তাহলে সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। আল্ট্রাসোনোগ্রাফিতে যে ইডিডি যে ডেটটা দিচ্ছে ওটাকেই কনফার্ম ধরা হয়। ঠিক আছে, এইটা ছাড়া আর কোনো ক্যালকুলেশন করা হয় না কিন্তু। এই যে নর্মাল, যেটা নর্মাল 28 ডেজ সাইকেলের যে হিসাবটা, এইটাই হচ্ছে যে, ছাড়া আর কোনো একদিন, যার হচ্ছে 30 দিনের সাইকেল বা 32 দিনের সাইকেল, তাকে আরো 4 দিন অ্যাড করে দেবো তার সাথে, এরকম ভাবে হয় না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করে নেওয়া হয়। ডক্টরকে যখন ঠিকঠাক হিস্ট্রি দিতে পারছে না বা ইরেগুলারিটি রয়েছে, তখন ডক্টর ইউএসজি করে নেয়, তাতে যে ইডিডি দেয় সেটাই হচ্ছে কনফার্ম ধরা হয়। কেন ওরকম ভাবে কাউন্ট করবে কেন? দেখো, আমি যে 25 তারিখ থেকে যেটা আমি কাউন্ট করলাম 25শে ফেব্রুয়ারি, সেটা আমার 28 আছে বলে কি আমি 28 যোগ করলাম, তারপরে মাসে 30 যোগ করলাম, তারপরে মাসে 31, ওরকম ভাবে তো করলাম না। তাহলে তোমার কোন মাস কততে, সেটা হচ্ছে 9 মান্থসে যাওয়ার পর যখন আমি 7 ডেজটা অ্যাড করছি তার সাথে, তখন সেই মাসটা কততে সেটা আমাকে দেখতে হবে। প্রত্যেক মাস কততে সেই হিসাব করা আমার দরকার নেই। আমার 9 মান্থস কমপ্লিট হলো, তারপর যখন আমি 7 ডেজটা অ্যাড করছি, সেই 7 ডেজটা যদি ওই মাসটাকে পেরিয়ে চলে যায় তার পরের মাসে, তাহলে সেই মাসটা কত দিনে, 31 না 30, সেই হিসাব করে 7টা দিন কাউন্ট করতে হবে। তখন ওই মাসটা কততে দেখতে হবে, 30 না 31। তোমরা সিম্পল হিসাবটা বোঝো, উল্টো পাল্টা এতে যেও না। এলএমপি মানে কি বলো তো? এলএমপি মানে কি বোঝা বলো? যে মেনস্ট্রুয়েশনের লাস্ট দিনটা না মেনস্ট্রুয়েশনের প্রথম দিনটা? এলএমপি মানে কি? লাস্ট মেনস্ট্রুয়েশনের ফার্স্ট ডেটাকে বলছে এলএমপি, তাই তো? এবার সেই ফার্স্ট ডেটা যেটা হলো, ধরো সেখান থেকে আমি 9 মান্থস প্রথমে ক্যালকুলেট করব, তারপর সেই ডেটটার সাথে 7 ডেজ অ্যাড করব। এটা সহজ হিসাব, এটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, অন্য কিছু উল্টোপাল্টা 7 দিন আগে যোগ করবে, তারপরে 9 মাস যোগ করবে, এইসব করতে যাবে না। আমি যেটা বললাম সেরকম ভাবেই করবে। ঠিক আছে, এটাই ফর্মুলাতে দেয়া আছে যে আগে 9 মান্থস অ্যাড হবে, তারপর 7 ডেজ হবে। আর তোমরা জেস্টেশনাল উইকস ক্যালকুলেট করতে পারো? 23শে মার্চ যদি কারোর এলএমপি হয়, তাহলে এখন আজকের ডেটে তার জেস্টেশনাল এজ কত হিসাব করে বলো। তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, যারা যারা পারো তার আগে হিসাব করো। 23শে মার্চ, ঠিক আছে, এলএমপি, তাহলে আজকের ডেট পর্যন্ত, আজকে হচ্ছে 10/8, কত জেস্টেশনাল উইকস হচ্ছে? টোয়েন্টি উইকস হচ্ছে। 20 উইকস হচ্ছে। কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে কেউ একজন বলো, যে পেরেছো সে বলো। দাঁড়াও, মাইক অন করছি। একজন বলো দেখি তোমরা ঠিকভাবে করছো কিনা, তাহলে বুঝতে পারবো। বলো, যারা 20 উইকস বলছো তারা কিভাবে করেছো বলো, তারপরে আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলো, অন্তরা বলো। ম্যাম আপনি তো ডেটটা বললেন যে ডেটটা হচ্ছে, এটা যেন ডেট বললেন, 23শে মার্চ। হ্যাঁ 3rd মার্চ, মানে হচ্ছে 23rd মার্চ। এবার সেখান থেকে আমরা দেখবো যে মার্চ মাসে কতদিন হচ্ছে, সেটা মাইনাস করবো, দিয়ে সেই দিনটা দেখবো, প্লাস এপ্রিলে কতগুলো মাস, প্লাস হচ্ছে মে কতগুলো মাস, জুনে কতগুলো, জুলাইয়ে কতগুলো মাস আর কি, মানে দিন আর কি। আর আগস্টে আজকে হচ্ছে 5 তারিখ। এবার টোটাল যে ডেটটা হচ্ছে সেটাকে আমরা 6 দিয়ে
বা 7 দিয়ে ভাগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের উইকস। হ্যাঁ, তাহলে তোমার প্রথমে মার্চে কতগুলো দিন রয়েছে? 8 দিন, তাই তো? 31 দিন। আরে তার মানে মার্চে আমার তো 23 তোমার থেকে 31 বাদ দিতে হবে, মানে 8 দিন। হ্যাঁ 8 দিন, এপ্রিল 30-এ, তাই 30 বসলো। তারপরে মে হ্যাঁ। হচ্ছে 31, তারপরে জুন 30-এ, জুলাই 31-এ, আগস্টের আজকে 10 তারিখ, তাহলে 10 এইগুলো অ্যাড হলো, ঠিক আছে, হয়ে 140 হচ্ছে। তার সাথে 7 ডেজ, 7 হচ্ছে আমি ভাগ করব, করলে 20 হচ্ছে। ঠিক আছে, এবার আমার যারা জানো না তাদের জন্য বলছি। দেখো জেস্টেশনাল উইক ক্যালকুলেশন করতে গেলে প্রথমে যে এলএমপিটা দিল, ধরো আমি যেটা বললাম তোমরা খাতাতে লেখো, হ্যাঁ, 23শে মার্চ হচ্ছে এলএমপি, ঠিক আছে। তাহলে 23শে মার্চে যদি এলএমপি হয়, সেই মার্চে আর কটা দিন আছে সেটা আগে আমাকে বসাতে হবে, ঠিক আছে। মার্চ বলে লেখো, যে লিখে তারপর লেখো 8 ডেজ, মার্চে আমার 8 ডেজ আর আছে। তারপর এপ্রিল হচ্ছে 30শে মাস, এপ্রিলটা পুরো 30 লেখো, এপ্রিল লিখে পাশে 30 ডেজ লেখো। মে লিখে পাশে 31 লেখো, জুন লিখে পাশে 30 লেখো, ঠিক আছে। জুলাই 31-এ, তাই 31 দিন লেখো। আগস্ট, আজকে আগস্টের হচ্ছে 10 তারিখ, আজকের ডেট পর্যন্ত আমি হিসাব করতে বলেছি, তাহলে 10-এর সাথে লেখো। লিখে এই যে ডেজ গুলো লিখে 8, 30, 31, 30, 31, 10, এইগুলো অ্যাড করো। অ্যাড করলে 140 হবে, ঠিক আছে। এই 140-কে 7 দিয়ে ডিভাইড করতে হবে, কেননা হচ্ছে উইকস জানতে চাইছি, তো 7 ডেজে হচ্ছে উইক, বা 7 দিয়ে ডিভাইড করলে 20 হয়। বুঝতে পেরেছো? তাহলে জেস্টেশনাল উইকস হচ্ছে 20। হ্যাঁ জেস্টেশনাল, তাহলে তোমরা বুঝতে পেরেছো জেস্টেশনাল উইকস কি করে বার করে। 7 দিয়ে কেন ডিভাইড করছে? 7 ডেজে আর উইক হয় না, সেই জন্য। সবাই বুঝতে পেরেছো? আর এলএমপি দিদি আর ভুল হবে না তো? এলএমপির সাথে 9 মান্থস আগে অ্যাড করবে, তারপর 7 ডেজ অ্যাড করবে। আমি কিন্তু যে কোনো দিন আবার জিজ্ঞেস করবো, সেদিন যেন ভুল বলো না, এত করে কিন্তু বোঝালাম, ঠিক আছে। ভুল বললে কিন্তু খুব খারাপ লাগবে আমার। যেটা বললাম সেরকম ভাবে হচ্ছে করবে, দেখবে উল্টো পাল্টা মাথা কিছু, মানে মাথাতে উল্টো পাল্টা ক্যালকুলেশন আসবে না। সিম্পল এটা, আগে 9 মান্থস, তারপর 7 ডেজ। কি আবার একটা দিন, ও আর একটা দেবো এলএমপি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাঁড়াও। এই যে এইটা দিলাম, এটাই করো, 23শে মার্চ 2026, এটাই এলএমপি ধরে, তাহলে ইডিটি ক্যালকুলেট করো। 23/3/2026 এলএমপি হলে ইডিটি কত হবে বলো? হ্যাঁ, এই কে 31 লিখলে কেন আবার? 23শে মার্চ যদি এলএমপি হয়, 9 মান্থস কবে হচ্ছে? 23/12-তে গিয়ে 9 মান্থস হচ্ছে তো, 23/12-তে গিয়ে 9 মান্থস হচ্ছে। এবার 23/12-র সাথে 7 ডেজ অ্যাড করলে 30 হয়, ঠিক আছে, 30 ডিসেম্বর। ঠিক আছে, আচ্ছা এবার ক্লিয়ার হয়েছে তো? এইগুলো বেসিক, এগুলো না জানলে খুব মুশকিল। ঠিক আছে, এবার দেখো আজকে পড়াবো প্রিএক্লাম্পসিয়া, ঠিক আছে। আজ বেশিক্ষণ তোমাদের আটকে রাখবো না। দেখো প্রিএক্লাম্পসিয়া কি, হ্যাঁ ম্যাম, বেশিক্ষণ আটকে রাখবো না। আচ্ছা দেখো প্রিএক্লাম্পসিয়া কি বলছে, ডেফিনেশনে আসো, ঠিক আছে। ডেফিনেশনে বলছে প্রিএক্লাম্পসিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ নিউ অনসেট of hypertension and either proteinuria or
other sign of end organ dysfunction after 20 weeks of gestation in a previously normotensive woman. এখানে প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি বলছে দেখো, প্রিএক্লাম্পসিয়া মানে নিউ অনসেট অফ হাইপারটেনশন, মানে নতুন করে হাইপারটেনশন ডেভেলপ করছে। আগে মায়ের হাইপারটেনশন ছিল না, নতুন করে হাইপারটেনশন ডেভেলপ করলো। অ্যান্ড আইদার প্রোটিনিউরিয়া, এবং সেই সাথে প্রোটিনিউরিয়া থাকতে পারে, অর আদার সাইন অফ এন্ড অর্গান ডিসফাংশন, অথবা হাইপারটেনশনের সাথে প্রোটিনিউরিয়া থাকতে পারে, অথবা কোনো ভাইটাল অর্গান ডিসফাংশনের সাইন থাকবে। ভাইটাল অর্গান মানে কোনগুলো? ব্রেন হতে পারে, লাংস হতে পারে, আইজ হতে পারে, লিভার হতে পারে, লাংস হতে পারে, কিডনি হতে পারে, ঠিক আছে? এইরকম কোনো ভাইটাল অর্গানের ডিসফাংশনের সাইন প্রেজেন্ট থাকতে পারে, ঠিক আছে? এবং এটা কখন ডেভেলপ করবে? আফটার 20 উইকস অফ জেস্টেশন। প্রিএক্লাম্পসিয়া সবসময় কিন্তু কিছু কিছু রেয়ার কন্ডিশন আছে, সেগুলো বাদ দিয়ে কিন্তু এটা কমনলি কিন্তু 20 উইকস এর পরে ডেভেলপ করে, জেনারেলি 20 উইকস এর পরে ডেভেলপ করছে। ইন আ প্রিভিয়াসলি নর্মোটেনসিভ ওম্যান, নর্মোটেনসিভ মানে আগে তার হাইপারটেনশন ছিল না, এখন ডেভেলপ করলো 20 উইকস এর পরে। তাহলে কি হলো পুরোটা? যে প্রিভিয়াসলি কোনো নর্মোটেনসিভ মায়ের আগে হাইপারটেনশন ছিল না, এরকম কোনো মায়ের যদি 20 উইকস এর পরে হাইপারটেনশন ডেভেলপ করে, ঠিক আছে, এবং সেই সাথে প্রোটিনিউরিয়া থাকতে পারে, অথবা কোনো ভাইটাল অর্গান ডিসফাংশনের সাইন প্রেজেন্ট থাকতে পারে, ঠিক আছে, তাকেই বলা হবে প্রি এক্লাম্পসিয়া। ডেফিনেশনটা ক্লিয়ার হচ্ছে? কোনো ভাইটাল অর্গান ডিসফাংশন মানে দেখো, যেমন হচ্ছে যে ব্লাডি ফিশন, তার মানে ওর ক্ষেত্রে আই এর একটা প্রবলেম আছে। এবার ব্রেনের ক্ষেত্রে হচ্ছে ধরো কনভার্সন হচ্ছে, বা হচ্ছে ধরো লিভারের ক্ষেত্রে ধরো তোমার ওই কি বলে ওটাকে, ওই লিভার যে এনজাইম গুলো আছে সেগুলোর রেস করে আছে, তার মানে লিভারকে ড্যামেজ করছে। বা হচ্ছে প্রোটিনিউরিয়া হচ্ছে, তার মানে কিডনি ড্যামেজ হচ্ছে। মানে এইরকম যদি কোনো সাইন প্রেজেন্ট থাকে যে কোনো অর্গান ড্যামেজ হচ্ছে, তাহলে সেই হাইপারটেনশনের সাথে তাহলে আমরা তাকে প্রিএক্লাম্পসিয়া বলছি। ডেফিনিশনটা ক্লিয়ার হয়েছে? প্রিভিয়াসলি 20 উইকস এর আগে মায়ের হাইপারটেনশন ছিল না, 20 উইকস এর পর নতুন করে হাইপারটেনশন ডেভেলপ করছে, এবং সেই সাথে প্রোটিনিউরিয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে, অথবা কোনো ভাইটাল কোনো অর্গান ডিসফাংশনের সাইন প্রেজেন্ট থাকতে পারে, তাকে আমরা প্রিএক্লাম্পসিয়া বলবো। মানে প্রোটিনিউরিয়া যে থাকতেই হবে এটা মাস্ট নয়, প্রোটিনিউরিয়া ধরো নেই কিন্তু কোনো একটা মেজর অর্গান ডিসফাংশনের সাইন প্রেজেন্ট আছে হাইপারটেনশনের সাথে, তাকে আমরা প্রিএক্লাম্পসিয়া বলছি, ঠিক আছে? যখন ম্যানেজমেন্টে যাব তখন দেখো নর্মাল ডেলিভারি করে কি। আচ্ছা দেখো, তারপরে বলছে দ্য প্রিএক্লাম্পসিয়া ফিচার্স মে রেয়ারলি অ্যাপিয়ার ইভেন বিফোর দ্য 20 উইক অ্যাজ ইন কেস অফ হাইড্রেটিফর্ম মোল অ্যান্ড মাল্টিপল প্রেগনেন্সি। বলছে কিছু কিছু রেয়ার কন্ডিশনে প্রিএক্লাম্পসিয়া 20 উইকস এর আগে ডেভেলপ করতে পারে, যদি মোলার প্রেগনেন্সি থাকে বা মাল্টিপল প্রেগনেন্সি থাকে। মোলার প্রেগনেন্সির সময় আমরা কমপ্লিকেশনে পড়েছিলাম, মাল্টিপল প্রেগনেন্সিতেও পড়েছি, প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করছে। মোলার প্রেগনেন্সিতে কেন করে বলেছি, এখানে অ্যাবনর্মাল ট্রোপোব্লাস্টিক পলিফারেশন হচ্ছে, তাই তো? ট্রোপোব্লাস্ট সেলগুলো অ্যাবনর্মালি গ্রো করছে, তার ফলে প্লাসেন্টার মধ্যে একটা ডিসফাংশন থাকছে। এবার প্লাসেন্টার ডিসফাংশন থাকছে মানে ঠিকমতো ব্লাড ফ্লোটা হচ্ছে না, প্লাসেন্টায় ইসকেমিয়া ডেভেলপ করছে। এবার তার ফলে কিছু অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর ডেভেলপ করে, যার ফলে মায়ের হাইপারটেনশন দেখা যায়। আর মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রেও বলেছি যে প্লাসেন্টাটা হচ্ছে দুটো থাকতে পারে, বা হচ্ছে একটা থাকলেও সেটা লার্জ সাইজে থাকে, তাই জন্য ওই অ্যান্টি এনজিওজেনিক যে ফ্যাক্টরটা সেটা বেশি করে রিলিজ হয়, এবং সেটা প্লাসেন্টার ক্ষেত্রে সেটা প্লাসেন্টাকে এফেক্ট করছে, এবং মায়ের হচ্ছে যে ব্লাড ভেসেলসকেও কনস্ট্রিক্ট করে হাইপারটেনশন করে, ঠিক আছে? এবার দেখো ডায়াগনস্টিক বিপি, কত বিপি হলে আমরা হাইপারটেনশন বলবো। More than equal to 140/90 mm of Hg on 2 occasions, at least 4 hours apart after 20 weeks. হচ্ছে 20 সপ্তাহের পরে 4 ঘন্টা ছাড়া দুবার যদি ব্লাড প্রেশার দেখে 140/90 mm of Hg or more
পাওয়া যায় তাহলে সেটাকে আমরা হাইপারটেনশন বলবো। ঠিক আছে, 4 ঘন্টা ছাড়া দুবার দেখা হবে, দুবারই যদি দেখা যায় যে 140/90 বা তার বেশি আছে তাহলে সেটা হাইপারটেনশন। ঠিক আছে, এবার দেখো সিভিয়ার হাইপারটেনশন কখন বলবো? মোর দ্যান ইকুয়াল টু 160 সিস্টোলিক অর মোর দ্যান ইকুয়াল টু 110 ডায়াস্টোলিক হবে। ঠিক আছে, যদি সিস্টোলিকটা দেখা যায় 160 বা তার বেশি আছে বা ডায়াস্টোলিকটা যদি দেখা যায় 110 বা তার কম আছে, তখন আমরা সেটাকে সিভিয়ার হাইপারটেনশন বলবো। নেক্সট দেখো বলছে প্রোটিনিউরিয়া। Proteinuria is not essential for diagnosis of preeclampsia if other features of maternal organ dysfunction are present. যেটা আগেই বললাম যে প্রোটিনিউরিয়াটা এসেনশিয়াল নয় যদি দেখা যায় যে হাইপারটেনশনের সাথে কোনো অর্গান ফেলিওরের সাইন সিমটম প্রেজেন্ট আছে, তাহলেও আমরা কিন্তু বলবো সেটাকে প্রিএক্লাম্পসিয়া। ঠিক আছে, এবার দেখো এইটুকুনি ক্লিয়ার হয়েছে। সবাই বুঝতে পেরেছো? দেখো এবার কি বলছে, দেখো ক্লাসিফিকেশনস অফ হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি, এটা এসিওজি এই ক্লাসিফিকেশনটা দিয়েছে। কি বলছে দেখো, হাইপারটেনশন কখন বলবো? সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান ইকুয়াল টু 140 mm of Hg or diastolic blood pressure, এটা 290, এটা 2টা ভুল করে হয়ে গেছে। ঠিক আছে, এটা 90 mm of Hg or both, measured 2 times with at least 4 hours apart after 20 weeks of gestation। একই কথা বলছে যে যদি সিস্টোলিকটা 140 বা তার বেশি হয় অথবা ডায়াস্টোলিকটা যদি 90 mm of Hg অথবা তার বেশি হয়, দুবার দেখে 4 ঘন্টা ছাড়া ছাড়া 20 weeks এর পর সেটাকে হাইপারটেনশন বলছি। আর হচ্ছে প্রোটিনিউরিয়া কি বলছে, ইউরিনারি এক্সক্রিশন অফ more than equal to 0.3 gram protein per 24 hours or urine protein creatinine ratio more than 0.3 mg or dipstick more than equal to 1+। প্রোটিনিউরিয়া কখন বলবো? যদি 24 আওয়ার্স ইউরিনে 0.3 অথবা তার বেশি প্রোটিন থাকে, 0.3 গ্রাম অথবা তার বেশি প্রোটিন থাকে, অথবা ইউরিন প্রোটিন ক্রিয়েটিনিন যে রেশিওটা সেটা যদি মোর দ্যান 0.3 mg হয়, অথবা যদি এই দুটো না করে যদি আমরা শুধু ডিপস্টিকে করি, ডিপস্টিকে দেখি যে প্রোটিন লেভেলটা কি আছে, সেটা যদি মোর দ্যান ইকুয়াল টু 1+ হয় তাহলে আমরা বলবো প্রোটিনিউরিয়া। ঠিক আছে, 24 আওয়ার্স ইউরিনে দেখা যেতে পারে, অথবা ইউরিন প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও কত সেটা দেখে দেখা যেতে পারে, অথবা আমরা যদি এই টেস্টগুলো না করিও শুধু ডিপস্টিক দিয়েও আমরা দেখতে পারি কতটা প্রোটিন আছে, সেটাতে মোর দ্যান ইকুয়াল টু 1+ হলে আমরা বলবো প্রোটিনিউরিয়া। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো বলছে গেস্টেশনাল হাইপারটেনশন। Hypertension developing after 20 weeks gestation in a previously normotensive woman with no proteinuria and no sign of end organ damage। বলছে হাইপারটেনশন যেটা ডেভেলপ করছে 20 উইকস এর পরে, জেস্টেশনাল হাইপারটেনশন, জেস্টেশনাল মানে হচ্ছে 20 উইকস এর পরে ডেভেলপ হচ্ছে প্রিভিয়াসলি নর্মোটেনসিভ ওমেনের। ঠিক আছে, কিন্তু সেই সাথে কোনো প্রোটিনিউরিয়াও নেই, কোনো এন্ড অর্গান ড্যামেজের সাইনও নেই, শুধুমাত্র হাইপারটেনশন আছে 20 উইকস এর পর, সেক্ষেত্রে তাকে আমরা বলবো জেস্টেশনাল হাইপারটেনশন। বুঝতে পেরেছো? শুধুমাত্র 20 উইকস এর পর হাইপারটেনশনটা প্রেজেন্ট আছে প্রিভিয়াসলি নর্মোটেনসিভ মায়ের, আর আদার্স কোনো প্রোটিনিউরিয়া বা এন্ড অর্গান ড্যামেজের সাইন সিম্পটম নেই, তাকে আমরা বলবো জেস্টেশনাল হাইপারটেনশন। এবার দেখো বলছে প্রিএক্লাম্পসিয়া কি, যেটা আগেই ডেফিনেশনটা দিলাম যে জেস্টেশনাল হাইপারটেনশন উইথ প্রোটিনিউরিয়া এবং থাকতেও পারে, বা হচ্ছে যে তোমার এন্ড অর্গান ডিসফাংশন থাকতে পারে, যে কোনো একটা হচ্ছে যে থাকলেই আমরা সেটাকে হাইপারটেনশনের সাথে যদি যে কোনো একটা থাকে তাকেই আমরা বলবো প্রিএক্লাম্পসিয়া। আচ্ছা, এবার দেখো এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া বলছে গ্র্যানুলার সিজার্স এন্ড অর কোমা ইন আ ওমেন উইথ প্রিএক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়ার সাথে যদি গ্র্যানুলার সিজার বা কোমা থাকে তাহলে হচ্ছে তাকে এক্লাম্পসিয়া বলছি। এবার বলছে হেল্প সিনড্রোমটা কি।
হেল্প সিনড্রোম হচ্ছে হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম অ্যান্ড লো প্লেটলেট। ঠিক আছে, এই হেল্প কথাটা হচ্ছে হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম আর লো প্লেটলেট। তাহলে হিমোলাইসিস হচ্ছে মানে আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, এলিভেটেড হচ্ছে লিভার এনজাইম গুলো, তারপরে হচ্ছে তোমার লো প্লেটলেট, প্লেটলেট কাউন্টটা কমে যাচ্ছে, এটাকেই হেল্প সিনড্রোম বলছে। আচ্ছা, এবার এই তোমার এএসটি আর এএলটিটা হচ্ছে এটাকে, এই এলিভেটেড যে লিভার এনজাইম বলছে না, এটা হচ্ছে তোমার এএলটি আর এএসটি, এই দুটো হচ্ছে লেভেল দেখা হয়। এএসটি মানে হচ্ছে, এএসটি হচ্ছে তোমার অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ, ঠিক আছে, অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ। আর এএলটি মানে হচ্ছে অ্যালানাইন অ্যামাইনো ট্রান্সফারেজ। ঠিক আছে, এই দুটো লেভেল দেখা হয়। এই দুটো লিভার এনজাইম যদি ব্লাডে বেশি থাকে তার মানে বুঝতে হবে লিভার ইনজুরি হয়েছে। ঠিক আছে, তখন বুঝতে হবে লিভার ইনজুরি হয়েছে, কেননা লিভার ইনজুরি হলে তখন এই এনজাইম গুলো ব্লাডে চলে আসছে, লিকস হয়ে ব্লাডে এসে মেশে, তখন ব্লাডে কিন্তু এদের লেভেলটা বেশি পাওয়া যায়। আর হচ্ছে প্লেটলেট কাউন্টটা লো থাকবে, লেস দেন 1 লাখ হয়ে যেতে পারে। ঠিক আছে, তখন আমরা তাকে হেল্প সিনড্রোম বলবো। This is characterized as a more severe form of preeclampsia. এটা more severe form of preeclampsia, although it can be diagnosed without hypertension or proteinuria. ঠিক আছে, এবার chronic hypertension কি বলছে বলছি, দেখো এএলটি, এএলটি মানে হলো অ্যালানাইন অ্যামাইনো ট্রান্সফারেজ। হ্যাঁ, এএসটি আর এএলটি, এএসটি আর এএলটি, A for apple, S for sugar, আর T for হচ্ছে টাইগার। ঠিক আছে, AST আর ALT, S এর জায়গায় L আর একটা। এই AST এর ফুল ফর্ম হলো অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ। লিখতে পেরেছো? এটা লিভার এনজাইম। হ্যাঁ, এই যে মুনমুন লিখেছে দেখো, এটা হচ্ছে লিভার এনজাইম। ঠিক আছে, এই এনজাইম গুলো যদি লিভার ইনজুরি হয় সেক্ষেত্রে লিক্স হয়ে ব্লাডে চলে আসে, তখন এদের লেভেল গুলো এলিভেশন পাওয়া যায় টেস্ট করলে, তখন বুঝতে হবে লিভার ইনজুরি হয়েছে। আচ্ছা, এবার দেখো ক্রনিক হাইপারটেনশন কি বলছে। সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 140 mm of Hg and or diastolic more than equal to 90 mm of Hg present before 20 weeks of gestation and persist longer than 12 weeks postpartum. ক্রনিক মানেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 20 উইকস এর আগেই এটা ডেভেলপ করছে। ঠিক আছে, এটা হচ্ছে 20 উইকস এর আগেই ডেভেলপ করছে এবং এটা পোস্টপার্টাম পিরিয়ডেও কিন্তু 12 উইকস এর বেশি লাস্ট করে। সাধারণত জেস্টেশনাল হাইপারটেনশন বা প্রিএক্লাম্পসিয়া এগুলো 12 উইকস এর মধ্যে নর্মালি আবার চলে আসছে, কিন্তু ক্রনিক হাইপারটেনশন 12 উইকস এর পরেও লাস্ট করছে পোস্টপার্টাম পিরিয়ডে। যদি ধরো প্রিভিয়াসলি ডায়াগনোজ হলো না, যে তোমার 20 উইকস এর আগে ওটা ডায়াগনোজ হলো না যে ক্রনিক হাইপারটেনশন নাকি আগে থেকে ছিল কিনা সেটা ডায়াগনোজ হলো না, কিন্তু যদি দেখা যায় যে পোস্টপার্টাম পিরিয়ডে 12 উইকস এর পরেও সেটা রয়ে গেছে, তখন কিন্তু তাহলে আমরা বলতে পারি সেটা কিন্তু ক্রনিক হাইপারটেনশন ছিল মায়ের। এবার দেখো সুপার ইম্পোজড প্রিএক্লাম্পসিয়া অর এক্লাম্পসিয়া। Occurrence of new onset of proteinuria or end organ dysfunction in women with chronic hypertension. Chronic hypertension ওমেনের যদি নতুন করে প্রোটিনিউরিয়া ডেভেলপ করে বা এন্ড অর্গান ডিসফাংশনের কোনো সাইন দেখা যায়, তাকে বলা হয় সুপার ইম্পোজ প্রি এক্লাম্পসিয়া অর এক্লাম্পসিয়া। ঠিক আছে, ক্রনিক হাইপারটেনশন এর সাথে যখন প্রোটিনিউরিয়া বা এন্ড অর্গান ডিসফাংশনের কোনো সাইন প্রেজেন্ট থাকছে তাকেই বলা হয় সুপার ইম্পোজ প্রি এক্লাম্পসিয়া অর এক্লাম্পসিয়া। বুঝতে পেরেছো এগুলো?
দেখো জেস্টেশনাল হাইপারটেনশন মানে 20 উইকস এর, জেস্টেশনাল মানেই জানবে যে 20 উইকস এর পরে ডেভেলপ করে। জেস্টেশনাল হাইপারটেনশন হচ্ছে 20 উইকস এর পরে ডেভেলপ করছে, শুধুমাত্র হাইপারটেনশন থাকছে, আর প্রোটিনিউরিয়াও থাকে না, আর হচ্ছে এন্ড অর্গান ড্যামেজও থাকে না। ঠিক আছে, শুধু হাইপারটেনশন যদি থাকে 20 উইকস এর পরে, তাকে বলা হয় জেস্টেশনাল হাইপারটেনশন। আর প্রি এক্লাম্পসিয়া কখন বলবো? 20 উইকস এর পরে যদি হাইপারটেনশনের সাথে প্রোটিনিউরিয়া প্রেজেন্ট থাকে বা কোনো অর্গান ড্যামেজের সাইন সিমটম থাকে, তখন তাকে প্রি এক্লাম্পসিয়া বলবো। আর এক্লাম্পসিয়া বলছে যে যখন প্রি এক্লাম্পসিয়ার সাথে গ্র্যানুলার সিজার বা কোমা প্রেজেন্ট থাকছে, সেটাকে বলা হয় এক্লাম্পসিয়া। আর হেলথ সিনড্রোমটা তো বললাম। আর ক্রনিক হাইপারটেনশন মানে হচ্ছে যখন 20 উইকস এর আগেই মায়ের মধ্যে হাইপারটেনশন প্রেজেন্ট আছে, আগে থেকেই মায়ের মধ্যে হাইপারটেনশন রয়েছে, সেটা হলো ক্রনিক হাইপারটেনশন। আর সুপার ইম্পোজড মানে হচ্ছে ক্রনিক হাইপারটেনশন মায়ের যখন হাইপারটেনশনের সাথে কোনো প্রোটিনিউরিয়া বা এন্ড অর্গান ড্যামেজের সাইন দেখতে পাওয়া যাবে, তখন তাকে সুপার ইম্পোজড প্রিক্লাম্পসিয়া বলছে। ক্লিয়ার হয়েছে তো টার্মগুলো? এবার দেখো নেক্সট দেখো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। বলছে হাইপারটেনশন যেটা বললাম 140 বা 140 রোজ বা তার বেশি হবে, বা ডায়াস্টোলিকটা হচ্ছে 90 বা তার বেশি হবে, এটা ক্রাইটেরিয়া। আর হচ্ছে প্রি-এক্লাম্পসিয়া উইদাউট উইদাউট হচ্ছে প্রোটিনিউরিয়া। প্রি এক্লাম্পসিয়া উইদাউট প্রোটিনিউরিয়া থাকতে পারে যদি দেখা যায় এই যে নিচের যে ফিচারগুলো দিয়েছে তার মধ্যে কোনো একটা বা তার বেশি একসাথে যদি প্রেজেন্ট থাকে, তখন আমরা তাকে প্রি এক্লাম্পসিয়া বলবো উইদাউট প্রোটিনিউরিয়া। সেগুলো কি কি? হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, প্লেটলেট কাউন্টটা কমে যাচ্ছে। ঠিক আছে, কত কমছে? লেস দ্যান 1 লাখ। যদি প্লেটলেট কাউন্ট কমে যায়, তখন আমরা হাইপারটেনশনের সাথে যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, তাকেও আমরা প্রি-এক্লাম্পসিয়া বলতে পারি। রেনাল যদি ইম্পেয়ারমেন্ট থাকে, সিরাম ক্রিয়েটিনিন মোর দ্যান 1.1 mg/dl, ঠিক আছে, তাহলেও বলতে পারি। এছাড়া ইম্পেয়ার লিভার ফাংশন, ট্রান্সঅ্যামাইনেজ যেটা, সেটা নর্মালের থেকে 2 গুণ বেশি হয়ে গেছে। ঠিক আছে, নর্মালের থেকে 2 গুণ বেশি, তাহলে সেক্ষেত্রে তো সেটা আমরা বলবো ইম্পেয়ার লিভার ফাংশন। আচ্ছা, পালমোনারি ইডিমা যদি ডেভেলপ করে বা নিউ অনসেট হেডেক দেখা যাচ্ছে এবং সেটা কোনো মেডিসিনে রেসপন্ড করছে না, এছাড়া ভিজুয়াল ডিস্টারবেন্স যদি প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তাহলে প্রি-এক্লাম্পসিয়াতে উইদাউট প্রোটিনিউরিয়াও এই ফিচার্সগুলো যদি প্রেজেন্ট থাকে, তখন আমরা সেটাকে প্রি-এক্লাম্পসিয়া বলবো। এবার দেখো রিস্ক ফ্যাক্টরস। প্রেগনেন্সি আসার আগে থেকে হাইপারটেনশন থাকলে ক্রনিক হাইপারটেনশন বলবো তাকে। প্রেগনেন্সি আসার আগেও যদি হাইপারটেনশন থাকে, সেটাও ক্রনিক হাইপারটেনশন, বা হচ্ছে 20 উইকস এর আগেও যদি হাইপারটেনশন থাকে, সেটাও ক্রনিক হাইপারটেনশন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো রিস্ক ফ্যাক্টরস। ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস গুলো বলছে মেটার্নাল এজ যদি মোর দ্যান ইকুয়াল টু 35 ইয়ার্স হয়, ঠিক আছে, তার মানে অ্যাডভান্স মেটার্নাল এজ। এবার অ্যাডভান্স মেটার্নাল এজ হলে কি হবে? মায়ের এমনিতেই হচ্ছে ফিজিওলজিক্যাল বলো, ভাস্কুলার বলো বা মেটাবলিক বলো, নানা রকম চেঞ্জেস হচ্ছে যেহেতু অ্যাডভান্স মেটার্নাল এজে আছে। এবার তারপর আবার যদি প্রেগনেন্সিতে নানা রকম ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো হয়ে থাকে, সেইগুলো তখন হচ্ছে তার অ্যাডাপ্টেশন করতে আরো প্রবলেম হয়। তখন কি হয়? ব্লাড ভেসেলস গুলো ঠিক মতো ডাইলেট হয় না, কনস্ট্রিক্ট হয়ে থাকে, এর ফলে একটা হচ্ছে রেজিস্ট্যান্স গ্রো করে, তার ফলে হাইপারটেনশন ডেভেলপ করে। এবার বলছে দেখো প্রিভিয়াস যদি প্রেগল্যাম্পসিয়া থাকে তাহলেও রিস্ক আছে। মাল্টিপল প্রেগনেন্সি আগেই বললাম, টুইন্স ট্রিপলেটস কেন হয়। আচ্ছা, ক্রনিক হাইপারটেনশন যদি আগে থেকেই মায়ের হাইপারটেনশন আছে, তাহলে সেক্ষেত্রে তো আরো রিস্ক প্রেগল্যাম্পসিয়া ডেভেলপ করার। ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে, সেক্ষেত্রে হতে পারে। ডায়াবেটিক মেলাইটাসের ক্ষেত্রে হতে পারে। আর ফ্যামিলি হিস্ট্রি অফ প্রি-এক্লাম্পসিয়া কারোর যদি ফ্যামিলিতে থাকে। আচ্ছা, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি আর হাইডিটিক অফ মোল, এগুলো তো বলেইছি আগে। আর প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রি-এক্লাম্পসিয়া ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর। যদি আগে প্রি-এক্লাম্পসিয়া থাকে, তাহলে কিন্তু ওটা সব থেকে স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর এটা। এবার দেখো প্যাথোফিজিওলজি, ঠিক আছে। দেখো প্যাথোফিজিওলজি বলছে যে থিঙ্ক মানে এটা মনে করো যে মানে প্রি-এক্লাম্পসিয়া একটা হচ্ছে প্রবলেম, যেটা কেন হয়ে থাকে? অ্যাবনর্মাল প্লাসেন্টাল ডেভেলপমেন্টের ফলে হয়ে থাকে, ঠিক আছে। অ্যাবনর্মাল যদি প্লাসেন্টাল ডেভেলপমেন্ট হয়, সেটা থেকে প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করছে। নর্মাল প্রেগনেন্সিতে জেনারেলি কি হয় দেখো, প্লাসেন্টাল ব্লাড ভেসেলস বিকাম ওয়াইডার,
তার থেকে কি হলো, গুড ব্লাড ফ্লো টু প্লাসেন্টা। দেখো প্লাসেন্টার যে ব্লাড ভেসেলস গুলো আছে সেগুলো নর্মাল প্রেগনেন্সিতে এগুলো ওয়াইডার হয় এবং সেখানে ব্লাড ফ্লোটাও ভালো হয়, ঠিক আছে, যেহেতু ওয়াইডার থাকছে। কিন্তু প্রিএক্লাম্পসিয়াতে কি হয়, এই প্লাসেন্টাল যে ব্লাড ভেসেলস গুলো এগুলো হচ্ছে ন্যারো থাকে, তাই জন্য প্লাসেন্টাতে ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক হয় না, প্লাসেন্টা ইসকেমিয়া ডেভেলপ করে এবং তার ফলে কি হয়, ওই অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর গুলো রিলিজ হচ্ছে বা ইনফ্লামেটরি সাবস্টেন্স রিলিজ হচ্ছে, যেটা মায়ের যে এন্ডোথেলিয়াল যে ফাংশনটা সেটাকে হ্যাম্পার করে। তার ফলে ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, স্প্যাজম হচ্ছে আর হাইপারটেনশন ডেভেলপ করছে। এটাই হচ্ছে বেসিক জিনিসটা। এবার এখানে কি বলছে দেখো, যদি প্রিএক্লাম্পসিয়া হয় তখন কি হচ্ছে, তাহলে নর্মাল ক্ষেত্রে আমরা দেখলাম যে প্লাসেন্টার ব্লাড ভেসেলস গুলো ওয়াইড হয় আর হচ্ছে এর ফলে গুড ব্লাড ফ্লোটা থাকছে। কিন্তু প্রিএক্লাম্পসিয়ার ক্ষেত্রে অ্যাবনর্মাল প্লাসেন্টেশন, সেটা থেকে কি হলো, ইনঅ্যাডিকুয়েট রিমডেলিং অফ মেটারনাল স্পাইরাল আর্টারিজ। দেখো এখানে তোমার ট্রোপোব্লাস্ট ইনভেশন, ব্লাস্ট এর আগে যেটা করেছিলাম যে ব্লাস্টোসিস্টের দুটো পার্ট, একটা ট্রোপোব্লাস্ট আর ইনার সেল মাস। এই ট্রোপোব্লাস্টটা যখন হচ্ছে ইনভেশন হয়ে থাকে কোথায়, এন্ডোমেট্রিয়ামে। এবার এন্ডোমেট্রিয়ামে যদি ঠিকঠাক ইনভেশন করতে না পারে, ইনঅ্যাডিকুয়েট ইনভেশন হয়, তাহলে কিন্তু হচ্ছে এই তোমার স্পাইরাল আর্টারিজ গুলো যেগুলো তোমার ওই এন্ডোমেট্রিয়ামে রয়েছে সেইগুলো কি হয়, ওয়াইড হতে পারে না। আর স্পাইরাল আর্টারি ওয়াইড হওয়া দরকার প্লাসেন্টার ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক হওয়ার জন্য, ঠিক আছে। এবার স্পাইরাল আর্টারি গুলো যেহেতু ওয়াইড হতে পারছে না, ন্যারো থাকছে, তার ফলে প্লাসেন্টার ব্লাড সাপ্লাইটা ভালো যায় না। এবার ব্লাড সাপ্লাই না গেলেই ইসকেমিয়া ডেভেলপ করছে, সেখান থেকে যেগুলো বললাম সেগুলো হয়, ঠিক আছে। এবার দেখো কি বলছে, দ্য প্লাসেন্টাল রিলিজেস। এবার প্লাসেন্টা যখন ইসকেমিয়া হচ্ছে তখন কি করে, সে নানারকম অক্সিডেটিভ ফ্যাক্টরস বা হচ্ছে তোমার ইনফ্লামেটরি নানারকম সাবস্টেন্স, অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরস এগুলো রিলিজ করে। এইগুলো তোমার কি করে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে। মেটারনাল যে এন্ডোথেলিয়াল যে মানে এন্ডোথেলিয়াল মানে হচ্ছে তোমার যে ব্লাড ভেসেলসটা তার হচ্ছে ইনার লাইনিংটাকে বলছে, সেই ইনার লাইনিংটাকে ড্যামেজ করে দেয়। তার ফলে কি হয়, ঠিকঠাক মতো কনস্ট্রিক্ট করতে পারে না ব্লাড ভেসেলসটা, ঠিক আছে, এবং তোমার ক্যাপিলারি পারমিয়াবিলিটিটাও বেড়ে যাচ্ছে। তার ফলে ফ্লুইড হচ্ছে বাইরে বেরিয়ে আসছে, গিয়ে হচ্ছে তোমার হচ্ছে ইডিমা ডেভেলপ করে, ঠিক আছে। আর তোমার এখানে তাহলে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হলো, ভেসোকনস্ট্রিকশন হলো, ইনক্রিজ ভাস্কুলার রেজিস্ট্যান্স, হাইপারটেনশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, এর ফলে ইডিমা হচ্ছে। আর কিডনি ইনভলভমেন্ট মানে ব্লাড সাপ্লাই যদি কমে যায়, যদি কনস্ট্রিকশনের ফলে কি হচ্ছে, যে ব্লাড সাপ্লাই ঠিক মতো করতে পারছে না, তার ফলে কিডনিতে ব্লাড কম যাচ্ছে, তার ফলে ওখানে পারমিয়াবিলিটিটাও বেড়ে যাচ্ছে ক্যাপিলারি, এবং প্রোটিনটা লিকেজ করছে, তার ফলে প্রোটিনুরিয়া দেখা যাচ্ছে। আর লিভার ইনভলভমেন্ট, তার ফলে হচ্ছে আমরা ওই এলিভেটেড পাবো লিভার এনজাইম গুলো। আর প্লেটলেট কনজাম্পশন, থ্রম্বোসাইটোপেনিয়া হবে, থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করবে, ঠিক আছে। আচ্ছা এই সিম্পল মানে জিনিসটা বুঝতে পেরেছো? এখানে মেন জিনিস হচ্ছে যে ট্রোপোব্লাস্ট যে সেলস গুলো আছে সেগুলো যদি ইনঅ্যাডিকুয়েট ইনভেশন হয়ে থাকে, এন্ডোমেট্রিয়ামে ইনভেশন করতে পারলো না, এন্ডোমেট্রিয়াম পর্যন্ত যেতে পারলো না, ঠিক আছে। এবার এন্ডোমেট্রিয়ামে স্পাইরাল আর্টারিজ গুলো থাকে, তো এবার তাহলে সেটাকে হচ্ছে ওয়াইড করতে পারছে না, স্পাইরাল আর্টারিজ গুলো ন্যারো হয়ে থাকে। আর তার ফলে কি হয়, প্লাসেন্টাতে ব্লাড ফ্লোটা ঠিকঠাক হয় না, কেননা স্পাইরাল আর্টারি দিয়ে প্লাসেন্টাতে ব্লাড ফ্লোটা ইনক্রিজ করার জন্য স্পাইরাল আর্টারিটাকে ওয়াইড হতে হবে। এবার যেহেতু এটা মেনটেন হয় না, সেই জন্য প্লাসেন্টার ব্লাড ফ্লো কম যাচ্ছে বলে ইসকেমিয়া ডেভেলপ করছে। তার ফলে প্লাসেন্টা থেকে অ্যান্টি এনজিওজেনিক ফ্যাক্টর বা ইনফ্লামেটরি বিভিন্ন সাবস্টেন্স রিলিজ হয়, যেগুলো কি করে মায়ের যে ব্লাড ভেসেলস এন্ডোথেলিয়াম সেটাকে ড্যামেজ করে দেয়। ড্যামেজ করলে কি হয়, ঠিকমতো ফাংশনস করতে পারে না, এফেক্টিভলি তাহলে ডাইলেট হতে পারবে না, ব্লাড ভেসেলস গুলো কনস্ট্রিক্ট হয়ে থাকবে, এবার ভেসোস্প্যাজম হবে, তার ফলে হাইপারটেনশন ডেভেলপ করছে। বুঝতে পেরেছো? বেসিক জিনিসটা হলো এটা, কে কে বুঝতে পারোনি? বেসিক জিনিসই হচ্ছে প্লাসেন্টাতে যেহেতু ব্লাড ফ্লোটা যাচ্ছে না, তাই প্লাসেন্টার মধ্যে অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, ইসকেমিয়ার ফলে ওই অ্যান্টি এনজিওজেনিক ফ্যাক্টর বেরোয়, তার ফলেই ভেসোস্প্যাজম হয়ে থাকে। এইটা পড়বে দেখবে, তারপরে বুঝতে পারবে। কোন জায়গাটা বুঝতে পারোনি বলো?
কোন জায়গাটা বুঝতে পারছো না? টোপোপ্লাস্টটা তো এন্ডোমেট্রিয়ামে গিয়ে অ্যাটাচ হয়, ইমপ্লান্টেশন হচ্ছে তো। এবার সেইটা যদি মানে এন্ডোমেট্রিয়াম পর্যন্ত যেতে পারলো না, ঠিক আছে, এবার তারপরে স্পাইরাল আর্টারিজ গুলো তাহলে ওয়াইড হতে পারলো না, টোপোপ্লাস্ট ওখানে গিয়ে ইনভেটস করবে স্পাইরাল আর্টারিওলস গুলোকে, তবে স্পাইরাল আর্টারিওলসটা ওয়াইড হতে পারে। এবার ওয়াইড যেহেতু হতে পারছে না, ন্যারো হয়ে থাকলে কি হবে, যেখানে ব্লাড ফ্লো করতে পারবে নাকি ঠিক করে, ন্যারো হয়ে থাকলে যে স্পেসটা, ওয়াইড যত হবে তত ব্লাড ফ্লোটা ভালো হবে সেই আর্টারি দিয়ে। এবার যেহেতু ন্যারো হয়ে থাকছে তার জন্য রেজিস্ট্যান্সটা বাড়ছে, ব্লাড ফ্লোটা ঠিক করে করতে পারছে না, তারপরে প্লাসেন্টায় ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, কমে গিয়ে সেখানে ইসকেমিয়া ডেভেলপ করছে। ইমপ্লান্টেশনে আমরা রেখেছিলাম যে ব্লাস্টোসিস্টটা গিয়ে এন্ডোমেট্রিয়ামে গিয়ে তো ইমপ্লান্ট হয়। এবার সেই যদি ব্লাস্টোসিস এই টোপোপ্লাস্টের সেলস গুলো তোমার যদি না এন্ডোমেট্রিয়াম পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, তাহলে স্পাইরাল আর্টারিওলস গুলোকেও ডাইরেক্ট করতে পারবে না, স্পাইরাল আর্টারিওলস গুলোকে ইনভেট করলে তবে সেগুলো ওয়াইড হয়। এবার তার ফলে হচ্ছে তোমার প্লাসেন্টা ব্লাড সাপ্লাই যাবে না। মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে বললাম যেটা, সেটা হচ্ছে দেখো এদের দুটো প্লাসেন্টা থাকে, বা হচ্ছে একটা থাকলেও সেটা তো লার্জ সাইজের হয়, তো সেই জন্য এই যেহেতু লার্জ সাইজের হচ্ছে বা দুটো থাকছে, তাই জন্য নর্মাল একটা প্লাসেন্টা যে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর রিলিজ করে এটা তার থেকে অনেক বেশি করবে, বা নর্মালি হচ্ছে টোপোপ্লাস্ট ইনভেশন কি করলে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর বেরোয় না। এক্ষেত্রে যেহেতু হচ্ছে অ্যাবনর্মালি হচ্ছে, যেহেতু অ্যাবনর্মাল যদি প্লাসেন্টাটা লার্জ সাইজের হয় সেখানে তো অ্যাবনর্মাল টিস্যুও তো সেখানে টিস্যু তো ইনক্রিজ করছে, সেই জন্য সেটা তোমার অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরটা বেশি রিলিজ করবে, সেই জন্য হয়ে থাকে। এটা একবার পড়ো, পড়ে দেখো কি বুঝতে পারছো না, এই প্যাথোফিজিওলজিটা একবার সবাই পড়ো, পড়ে দেখো কোন জায়গাটা বুঝতে পারছো না। আমার বললাম এই মাত্র, এবার একবার চোখগুলোও দেখো। হ্যাঁ, এইগুলোর ফলে তোমার তো কিডনিকে যখন পারফিউশন কম হচ্ছে তখন তো তোমার রেনিন অ্যাঞ্জিওটেনসিন যে অ্যালডোস্টেরন সিস্টেমটা আছে সেটাও তো তোমার ঠিক মতো কাজ করবে না, তার ফলেও তো হাইপার টেনশন হচ্ছে, সেটা যেমন রাত সিস্টেমটা ঠিক করে কাজ করছে না। পড়েছো একবার? কেউ একজন বলতে পারবে এটা? দাঁড়া আমি মাইক অন করছি, তাহলে অন্তরা বলো, বলো ম্যাম বলছি, বলো। নর্মাল প্রেগনেন্সিতে কি হয় যে প্লাসেন্টাল ব্লাড ভেসেল গুলো ওয়াইড থাকে, সেই জন্য সেখানে ব্লাড ফ্লোটা ঠিকঠাক হয়,
এটা হচ্ছে নর্মাল প্রেগন্যান্সিতে। কিন্তু যখন প্রিএক্লাম্পসিয়া মায়ের মধ্যে ডেভেলপ করে তখন অ্যাবনর্মাল প্লাসেন্টেশন হয়, মানে এবং ইনঅ্যাডিকুয়েট রিমডেলিং ম্যাটারনাল স্পাইরাল আর্টারিজ, মানে আমাদের যে ট্রপোপ্লাস্ট থাকে সেটা ইউটেরাইন ওয়ালে যতদূর অব্দি ইনভেট করার কথা সেই অব্দি ইনভেট করতে পারে না, এবং সেই কারণে যে স্পাইরাল আর্টারিতে থাকে সেই স্পাইরাল আর্টারিটা ওয়াইড না হয়ে ন্যারো হয়ে যায়। হ্যাঁ, এবং ন্যাক হওয়ার কারণে কি হচ্ছে, সেখানে ইসকেমিয়া হচ্ছে, কারণ সেখানে তো ব্লাড ফ্লো ঠিকঠাক করতে পারছে না। ব্লাড ফ্লো নর্মালি যেটা হওয়ার কথা সেটা রিডিউস হয়ে যাচ্ছে, যার কারণে প্লাসেন্টাল ইসকেমিয়া হয় এবং মায়ের মধ্যে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করে। না প্লাসেন্টাল যে ইসকেমিয়া হচ্ছে তার জন্য প্লাসেন্টা থেকে নানা রকম ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স, অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরস সেগুলো রিলিজ হয়। সেই জন্য এবার সেইগুলো যখন রিলিজ হচ্ছে তখন সেটা মায়ের যে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল যে লাইনিংটা আছে না, সেটাকে হচ্ছে ডিসফাংশন করে দেয় বা ড্যামেজ করে দেয়। মায়ের যে এন্ডোথেলিয়াল লাইনিং, ব্লাড ভেসেলের যে ইনার যে লাইনিংটা, সেই এন্ডোথেলিয়াল লাইনিংটাকে ড্যামেজ করে দেয়। এবার যদি ব্লাড ভেসেলের যদি লাইনিং ড্যামেজ হয় তাহলে কি হবে, ঠিক মতো তাহলে ডাইরেক্ট হতে পারবে না, তার ফাংশনটা লস হচ্ছে, তো ডাইরেক্ট হতে পারবে না, কনস্ট্রিক্ট হয়ে থাকছে, ভেসোস্প্যাজম হচ্ছে, তার ফলে রেজিস্ট্যান্সটা বাড়ছে, ব্লাড প্রেশারটা বাড়ছে। প্লাসেন্টা থেকে মায়ের দিকে কি করে এলো সেটা এবার বুঝতে পারছো তো, মানে প্লাসেন্টা তো ব্লাড ফ্লো যাচ্ছে না, এবার তার জন্য মাকে কিভাবে হাইপারটেনশনে, মানে মা কিভাবে অ্যাফেক্টেড হলো সেটা বুঝতে পারছো তো। মায়ের এন্ডোথেলিয়ালটাকে ড্যামেজ করে দেয়, এন্ডোথেলিয়াল ডিসফাংশন করছে, তার ফলে যেহেতু ব্লাড ভেসেলস ঠিক করে ডাইলেট হতে পারছে না, তাহলে ব্লাডটা যাবে কি করে, সেখানে মায়ের কাছেও তাহলে কনস্ট্রিকশন হচ্ছে, প্রেশারটা ইনক্রিজ হচ্ছে, রেজিস্ট্যান্সটা বাড়ছে, সেই জন্য মায়ের হাইপারটেনশন ডেভেলপ হচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাম, মানে প্লাসেন্টাল ইসকেমিয়া, তারপরে সেই কারণে এন্ডোথেলিয়াল টিস্যু ড্যামেজ হচ্ছে এবং ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, যেমন মাল্টিপল প্রেগন্যান্সির ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ, আপনি বলেছিলেন যেমন। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক তাহলে। নেক্সট দিন আবার করবো, তোমরা এটা একবার দেখে নেবে। ঠিক আছে, গুড নাইট।